আজকের ইংরেজি সাহিত্যের ক্লাসে সবাইকে সুস্বাগতম। আজকের ক্লাসে আমরা তিনজন রাইটারকে নিয়ে কথা বলবো এবং প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। আমাদের বিসিএস সহ অন্যান্য পরীক্ষা এখান থেকে প্রচুর সংখ্যক প্রশ্ন ইতিপূর্বে আসছে, ইনশাল্লাহ আশা করি সামনের পরীক্ষাতেও কমন পাবেন। ইংলিশ লিটারেচার ক্লাস, লর্ড বাইরন। তাহলে আমরা আলোচনা শুরু করব, কথা না বাড়িয়ে। লর্ড বাইরন থেকে আমরা কি পড়ব? প্রথমে আমরা দেখি আজকের ক্লাসে হচ্ছে তিনজন সাহিত্যিক নিয়ে কথা বলবে। একজন হচ্ছে লর্ড বাইরন, আরেকজন হচ্ছে পিবি শেলি, আরেকটা হচ্ছে জন কিটস। তো আমরা শুরুতেই আলোচনা করব হচ্ছে লর্ড বাইরনকে নিয়ে। তো ইংরেজি সাহিত্যের বিখ্যাত একজন কবি হচ্ছে লর্ড বাইরন। তো আমরা প্রথমেই লর্ড বাইরনকে নিয়ে আলোচনা করব। এই ইংরেজি সাহিত্যিকের বেশ কিছু কবিতা আছে এবং আরও কাব্যগ্রন্থ রয়েছে। আমরা প্রথমে তার জীবন কথা সম্পর্কে একটু জানব। যদিও আমাদের এগুলো পরীক্ষাতে খুব একটা বেশি আসবে না, তারপরে আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনাদেরকে দাগ দিয়ে দিব। যাদের কাছে বই আছে তারা সেখান থেকে ওই পার্টগুলো একটু পড়ে নেবেন। তো লর্ড বাইরনের জন্ম হচ্ছে 1788 সালে। এটা হচ্ছে লন্ডন শহরে। 10 বছর বয়সে তিনি পিতামহের সূত্রে লর্ড উপাধি পেয়েছিলেন। তিনি জন্মসূত্রে খোঁড়া ছিলেন, কিন্তু তার অপার দৈহিক সৌন্দর্য ছিল। এইটা হচ্ছে ওনার সম্পর্কে কিছু অল্প কিছু কথা বললাম, যে লর্ড বাইরন কত সালে জন্ম এটা আমাদের কোনোদিনও আসবে না, এটুকু জানলেই হবে। তার বাড়ি হচ্ছে লন্ডনে এবং 10 বছর বয়স থেকেই সে লর্ড উপাধি পেয়েছেন। আর হলো জন্ম থেকে করা ছিলেন, তার ছিল অপার সৌন্দর্য। আচ্ছা, এই কয়টা তথ্য, এইগুলো জাস্ট শুধুমাত্র রাইটার সম্পর্কে একটু হিন্ট দেওয়া। তার ছবি দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে সে খুব সুন্দর ছিল। ওকে, এখন আমরা তার অতিরিক্ত কিছু তথ্য দেখব। তার এইখান থেকে এই তথ্যটা সবচেয়ে জরুরি। পুরো নামটা কি? লর্ড বাইরনের পুরো নামটা হচ্ছে জর্জ গর্ডন বাইরন। এইটা হচ্ছে তার পুরো নাম। পরীক্ষার হলে আপনার এটা আসতে পারে, এই পুরো নামটা আসতে পারে যে লর্ড বাইরনের পুরো নাম কি? জর্জ গর্ডন বাইরন। এরপর উপাধি, সবচেয়ে জরুরি তথ্য হচ্ছে এই কয়েক। লর্ড বাইরনের সম্পর্কে, অর্থাৎ একটা রাইটার সম্পর্কে আমরা দেখেছি যে বিসিএস এ বিভিন্ন সময় উপাধি রিলেটেড কোশ্চেন আসছে। সো আমরা তার কি কি উপাধি আছে সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব। উপাধি হচ্ছে, প্রথমটা হচ্ছে দ্য গ্রেটেস্ট ব্রিটিশ পয়েট। তিনি হচ্ছে দ্য গ্রেটেস্ট ব্রিটিশ পয়েট হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাইরন শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিভা, এটা আপনার লাগবে না। 3 নম্বর হচ্ছে তাকে বিদ্রোহী কবি বলা হয়, এটা আপনার জন্য জরুরি। এই দুইটা পয়েন্ট আপনার জন্য এই উপাধি হিসাবে সবচেয়ে জরুরি কাজ করবে। একটা হচ্ছে তিনি ছিলেন গ্রেটেস্ট ব্রিটিশ পয়েট, এইটার চেয়ে সবচেয়ে জরুরি হলো এটা বিদ্রোহী কবিকে। ইংরেজি সাহিত্যে রেবেল পয়েট বা বিদ্রোহী কবি বা রেবেল পয়েট হচ্ছে লর্ড বাইরন। আর এখানে অতিরিক্ত যে কথাগুলো আছে এগুলো আমাদের খুব একটা লাগবে না। বাইরনের মৃত্যুতে কবি টেনিসন বলেছিলেন যে আজ পৃথিবীর সব আলো মুছে গেল। এরপর আমরা এখন তার কিছু কাব্যগ্রন্থ দেখব। লর্ড বাইরনের কিছু কাব্যগ্রন্থ একটু দেখব। আচ্ছা, লর্ড বাইরনের যে বেশ কিছু কাব্যগ্রন্থগুলো আছে, আমরা এখন সেই কাব্যগ্রন্থগুলো একটু দেখব। চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ, অর্থাৎ তীর্থযাত্রা, অভিজাত বংশীয় তরুণ হ্যারোল্ডের তীর্থযাত্রা, চাইল্ড হ্যারোল্ড পিলগ্রিমেজ। এইখানে অভিজাত বংশীয় তরুণ বোঝাতে এখানে চাইল্ড বানানের সাথে একটা আছে অতিরিক্ত, এটা একটু মনে রাখবেন। আর 2 নম্বরটা হচ্ছে ডন জোয়ান। তো দেখেন, 1 নম্বর হচ্ছে চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ, 2 নম্বরটা হচ্ছে ডন জোয়ান, 3 নম্বরটা হচ্ছে ইংলিশ বার্ডস অ্যান্ড স্কচ রিভাইভার্স। আচ্ছা, রিভিউয়ার্স। এখন দেখেন তো 4 নম্বরটা হিভেন অ্যান্ড আর্থ। আমি এখান থেকে সবচেয়ে জরুরিগুলো হচ্ছে আপনাদের স্টার্ট দিয়ে দিব, যেগুলো আপনাদের সবচেয়ে বেশি পড়তে হবে। সেটা 4 নাম্বার হিভেন অ্যান্ড আর্থ, 2 নাম্বার হচ্ছে ডন জুয়ান, এই দুইটা। আর 1 নাম্বার হচ্ছে, এটা 1-এর চেয়ে 2 নাম্বারটা বেশি জরুরি। এইগুলো একটু মনে রাখেন, এগুলো সব হচ্ছে কাব্যগ্রন্থ, এগুলো সব কাব্যগ্রন্থ। আরও কয়েকটা আছে, যেমন 5 নাম্বার আওয়ার্স অফ আইডলনেস, 6 নাম্বার শি ওয়াক্স ইন এ বিউটি, 7 নাম্বার হচ্ছে দ্য ভিশন অফ জাজমেন্ট। এর মধ্যে দ্য ভিশন অফ জাজমেন্ট এইটা অনেকবার পরীক্ষাতে আসছে। আর একটা হচ্ছে আওয়ার্স অফ আইডলনেস, এগুলো আপনাকে একটু মনে রাখতে হবে। এখন এগুলো মনে রাখবেন কিভাবে? সেই মনে রাখার জন্য আমি আপনাদেরকে কিছু ক্লু দিব, এই ক্লু অনুযায়ী আপনি চাইলে মনে রাখতে পারবেন। তো সেই ক্লুগুলো কি, এই মনে রাখার টিপসটা এখানে আমরা একটু পড়তে পারি। বলছি লর্ড বাইরন চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ, মানে অভিজাত বংশীয় তরুণ হ্যারোল্ডের তীর্থযাত্রা এর নামে, এই যে লর্ড বাইরন কি করেছে, এই তীর্থযাত্রার নামে, আমরা এই তীর্থযাত্রার নামে এইভাবে মনে রাখতে পারি। লর্ড বাইরন তীর্থযাত্রার নামে ডন জোয়ানের সাথে, মানে ধর্মীয় যাত্রার কথা বলছে,
কিন্তু সেই যাত্রামান নামে সে ডন জুয়ান কি করেছে, ডন জুয়ানের সাথে লর্ড বাইরন কোথায় গেছে, হিভেন অ্যান্ড আর্থে ঘোরাঘুরি করতে লাগলো। তাহলে আপনি এই একটা পয়েন্ট থেকে কিন্তু 3টা কাব্যগ্রন্থ মনে রাখতে পারছেন। তার মানে হচ্ছে লর্ড বাইরন পিলগ্রিমেজের নামে মানে তীর্থযাত্রার নামে ডন জুয়ানের সাথে তার মানে লর্ড বাইরন কার সাথে, ডন জুয়ানের সাথে কোথায় ঘোরাঘুরি করতে লাগলো, হিভেন অ্যান্ড আর্থ। এগুলো সব হচ্ছে এক একটা কাব্যগ্রন্থ। তারপর এই ঘোরাঘুরি অভিজ্ঞতা নিয়ে, এই যে ঘোরাঘুরি করলো হিভেন অ্যান্ড আর্থে, তার অভিজ্ঞতা নিয়ে আওয়ার্স অফ আইডলনেস মানে ঘন্টার পর ঘন্টা মানে অলসতার সময় বা অলসতার ঘন্টাগুলো, অলসতার সময়গুলো অর্থাৎ এই সময়গুলোতে সে কি করেছে, ওয়াক্স ইন এ বিউটি অর্থাৎ সৌন্দর্যের মধ্যে সে হাঁটে এবং ভিশন অফ দ্য জাজমেন্ট নামে কাব্যগ্রন্থ রচনা করে। তার মানে এই যে আইডলনেস টাইম অর্থাৎ অলস সময় বসে থেকে সে কি করেছে, ওয়াক্স ইন বিউটি সৌন্দর্যের মধ্যে হাঁটা এবং ভিশন অফ দ্য জাজমেন্ট তার যে বিচারের যে দর্শন বা দূরদর্শন সেইটা সম্পর্কে কাব্যগ্রন্থ লিখেছে। সো এইখানে কিন্তু সুন্দরভাবে 7টা কাব্যগ্রন্থ এখন আপনার মনে থাকবে যেভাবে পড়ানোর চেষ্টা করলাম। তাহলে কাব্যগ্রন্থগুলো আমরা এইভাবে গল্প আকারে মনে রাখতে পারি। তাহলে আরেকবার একটু বলে দিচ্ছি, লর্ড বাইরন তীর্থযাত্রার নামে ডন জুয়ানের সাথে হিভেন অ্যান্ড আর্থে কী করতে লাগলো, ঘোরাঘুরি করতে লাগলো। ঘোরাঘুরির অভিজ্ঞতা নিয়ে আওয়ার্স অফ আইডলনেস মানে অলস সময় ঘরে বসে থেকে কি করবে, তারা ওয়াক্স ইন এ বিউটি মানে ওই যে হিভেনের মধ্যে সৌন্দর্য জায়গায় হেঁটেছে সেই হাঁটাহাঁটি এবং ভিশন অফ জাজমেন্ট অর্থাৎ জাজমেন্ট মানে কি, বিচারের দূরদৃষ্টিতা সম্পর্কে কাব্যগ্রন্থ রচনা করেছেন। ওকে, এখন আমরা ওনার সম্পর্কে কিছু এমসিকিউ দেখি। বলেন কোশ্চেন নাম্বার 1 কি হবে আনসার। একদম সহজ টাইপের প্রশ্ন যেগুলো আপনাদের কিন্তু পরীক্ষা অলরেডি আসছে। 45তম বিসিএস আসা এই প্রশ্নটা দেখেন, বলছে ডন জুয়ান ওয়াজ কম্পোজড বাই, ডন জুয়ান কম্পোজড হয়েছিল কার মাধ্যমে, ডন জুয়ান ওয়াজ কম্পোজড বাই। খুব সহজ, যাকে নিয়ে পড়ছি সেই তো হবে, লর্ড বাইরন, জর্জ গর্ডন বাইরন, জর্জ গর্ডন বাইরন। 2 নাম্বার প্রশ্ন, এইটা একটা কোটেশন, যদিও এই জায়গার কোটেশনগুলো খুব কঠিন, কারণ কবিতার কোটেশনগুলো যদি আমাদের মুখস্থ না থাকে এটা সম্ভব না। এই ধরনের কোশ্চেনগুলো আসলে আপনাদেরকে নন সাহিত্যিকের স্টুডেন্ট যারা আছেন তাদেরকে এটা ছেড়ে দিতে হবে। সাহিত্যিকের স্টুডেন্ট যারা আছে তারা এটা নিয়ে আলোচনা পড়বে। তারপর আমরা একটু দেখে নেই, যেহেতু বিগত সালে আসা বারবার আসতে পারে। তো বলছে ম্যানস লাভ ইজ অফ ম্যানস লাইফ এ থিঙ্ক অ্যাপার্ট দিস ওমেন্স হোলস এক্সিস্টেন্স ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম। এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, মানে এটা কার কবিতা থেকে নেওয়া হয়েছে, পোয়েম অফ কার কবিতা থেকে, লর্ড বাইরন। এটা একটু টাফ, মানে কবিতার নামও না, ডাইরেক্ট সরাসরি কোন কবির লেখা এই লাইনটা। তার মানে ম্যানস লাভ ইজ অফ ম্যানস লাইফ, হ্যাঁ, তার মানে মানুষের জীবনই হচ্ছে মানুষের ভালোবাসা। এ থিঙ্ক অ্যাপার্ট মানে একটি বিষয় ছাড়া অন্য যাই হোক, এরপর দিস ওমেন্স হোল এক্সিস্টেন্স। আচ্ছা, এরপরে এইটা আমরা একটু দেখে নিলাম 40তম বিসিএস। 3 নাম্বার প্রশ্ন, হু ইজ কনসিডার্ড টু বি দ্য রেবেল পয়েট ইন ইংলিশ লিটারেচার। রেবেল মানে হচ্ছে বিদ্রোহ, তার মানে কে ইংরেজি সাহিত্যের জগতে বিদ্রোহী কবি, কে ইংরেজি সাহিত্যের জগতে বিদ্রোহী কবি। 3 নাম্বার প্রশ্নটা, হু ইজ কনসিডার্ড টু বি দ্য রেবেল পয়েট ইন ইংলিশ লিটারেচার, মানে ইংরেজি সাহিত্যে কাকে বিদ্রোহী কবি বলা যায়। 3 নাম্বার প্রশ্ন, খুব সহজ, লর্ড বাইরনকে আমরা যেমন বাঙালিরা কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলি, ঠিক সেমভাবে হচ্ছে লর্ড বাইরন। 4 নাম্বার, লর্ড বাইরন ইজ এ, লর্ড বাইরন কি, এই প্রশ্নটা একটু বলেন। 4 নাম্বার কি হবে, 4 বলছে লর্ড বাইরন হচ্ছে ইংলিশ পয়েট অফ রোমান্টিক ট্রেডিশন। আনসার হচ্ছে 2 নাম্বার, লর্ড বাইরন হচ্ছে ইংলিশ পয়েট অফ রোমান্টিক ট্রেডিশন। তার মানে হচ্ছে রোমান্টিক যুগের অন্যতম কবি হচ্ছে লর্ড বাইরন, এবং তিনি হচ্ছে ইংলিশ পয়েট মানে ব্রিটিশ পয়েট, মানে কি ব্রিটিশ পয়েট, উনি আমেরিকান না। ইংলিশ পয়েট বলতে সরাসরি আমরা ব্রিটিশ কবিদেরকেই বুঝবো। 5 নাম্বার, হু ইজ দ্য রাইটার অফ হিভেন অ্যান্ড আর্থ। এটা একটা কাব্যগ্রন্থ, পরীক্ষার হলে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হিভেন অ্যান্ড আর্থ এইটা কি, এটা একটা কাব্যগ্রন্থ, হিভেন অ্যান্ড আর্থ। হু ইজ দ্য রাইটার অফ হিভেন অ্যান্ড আর্থের রাইটার কে, আনসার হচ্ছে জর্জ গর্ডন লর্ড বাইরন, মানে লর্ড বাইরন। হিভেন অ্যান্ড আর্থ, ওই যে হিভেন অ্যান্ড আর্থে ঘোরাঘুরি শুরু করছিল, অর্থাৎ তীর্থযাত্রার নামে ডন জুয়ানের সাথে হিভেন অ্যান্ড আর্থে ঘোরাঘুরি করতে লাগলো। গল্পের মধ্যে কিন্তু আমরা এটা দেখেছি, শি ওয়াক্স ইন বিউটি, তার মানে সৌন্দর্যের মধ্যে হাঁটাহাঁটি বা হাঁটে। তো এইটাও কিন্তু আমরা দেখেছিলাম যে আওয়ার্স অফ আইডলনেস মানে অলস টাইমে বা অলসতার ঘন্টার পর ঘন্টা যে সময়, সেই সময় বসে থেকে তারা এই কাব্যগ্রন্থটা লিখেছে। 7 নাম্বার, হুইচ সামটাইম কল্ড দ্য রেবেল পয়েট। এটা তো সহজ, একই কথা, কাকে মাঝে মধ্যে রেবেল পয়েট হিসেবে ডাকা হয়, আনসার হচ্ছে জর্জ গর্ডন লর্ড বাইরন। 8 নাম্বার, এটা কে লিখেছে, শি ওয়াক্স ইন এ বিউটি, সেম কোশ্চেন একটু আগে দেখলাম, আনসার হচ্ছে জর্জ গর্ডন লর্ড বাইরন।
এই ছিল হচ্ছে বায়রন সম্পর্কে একদম জিস্ট তথ্য। এই কটা পড়লেই যথেষ্ট, এর বাইরে আপনাকে অতিরিক্ত চাপ নেওয়ার কোনো দরকার নাই। বিসিএস সহ অন্যান্য পরীক্ষাতে এখান থেকে যা আসবে এটুকুই আপনার জন্য যথেষ্ট। ঠিক আছে, ধন্যবাদ। এখন দেখব হচ্ছে পিবি শেলি। পিবি শেলি আমাদের আজকের আলোচনা দ্বিতীয় রাইটার পিবি শেলি। পিবি শেলি সম্পর্কে আলোচনার ক্ষেত্রে প্রথমেই বলি, আপনারা অনেকেই হয়তো চিন্তা করেন পিবি শেলি সম্ভবত হচ্ছে পার্সি বেসি শেলি কোনো ফিমেল রাইটার। আসলে উনি ফিমেল রাইটার না, উনি হচ্ছে মেল রাইটার। প্রথম কথা এইটুকু, তারপরে ওনার বাকি জিনিসগুলো আমি আগে ক্লিয়ার করছি। এখানে ছবি আছে তো ইমেজ থেকে এই জিনিসটা বললাম যে উনি হচ্ছে আসলে ফিমেল না, উনি আসলে মেল পয়েট। হ্যাঁ, ওনার জীবন কথার মধ্যে সবচেয়ে এখান থেকে যে প্রশ্নটা পরীক্ষার হলে আমাদের আসতে পারে সেটা হচ্ছে তার পুরো নামটা কি। পার্সি বাইসি, এই যে BYSEE, পার্সি বেসি শেলি, পার্সি বেসি শেলি। তার পিতা হচ্ছে টিমোথি শেলি, ওনার নাম লাগবে না। উনি 1822 সালে 30 বছর বয়সে, খুব বেশি বয়স না। পিবি শেলির বয়স কত? 30 বছরে। বাংলাদেশেরও একজন রাইটার খুব দ্রুত মারা যায়, সে হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। সো উনি হচ্ছে এইখানে আবার পিবি শেলি কত বছরে মারা গেছে? মাত্র 30 বছর বয়সে নৌকাডুবিতে মারা গেছে। তো 30 বছরের মধ্যেই সে একজন বিখ্যাত কবিদের মধ্যেই পড়ে গেছে, অর্থাৎ রোমান্টিক যুগের একজন অন্যতম কবি। তো কনফিউশন ক্লিয়ার তো অলরেডি করলাম। শেলি নামটি শুনতে ফিমেল মনে হলো, তিনি আসলে মেল পয়েট এবং রোমান্টিক ধারার কবি। তো ওনার উপাধিগুলো আমাদের সবচেয়ে বেশি জানার দরকার, যে ওনার কি কি উপাধি ছিল যেগুলো আমাদের লাগবে সবচেয়ে বেশি। এই এক পৃষ্ঠাতে এগুলো আছে। একটা স্লাইড একটু দেখি আমরা। বলছি তিনি একজন বিপ্লবী কবি ছিলেন, রিভলিউশনারি। দেখেন বিপ্লবী আর বিদ্রোহী জিনিসটা কিন্তু আলাদা। রিভলিউশনারি মানে হচ্ছে বিপ্লবী, হ্যাঁ। আর আমরা একটু আগে দেখছি লর্ড বায়রন, তিনি ছিলেন হচ্ছে রেবেল পয়েট, মানে বিদ্রোহী। বিদ্রোহী সরাসরি বিদ্রোহী ঘোষণা করে, আর উনি হচ্ছে বিপ্লবী। হ্যাঁ, বিপ্লবী কথাটা বিদ্রোহী কথাটার মধ্যে পার্থক্য মোটামুটি পলিটিক্যাল সেন্স মনেকে বুঝতেছেন আর কি। তারপরে এটা হলো তাকে পয়েট অফ ওয়াইন্ড বলা হয়। এই যে এইটা ওয়াইন্ড, এরকম লাইন আপনি কোথায় পাবেন না, পয়েট অফ ওয়াইন্ড বলা হয়। এছাড়াও তাকে অ্যান আইডিয়ালিস্ট, এ প্রফেট অ্যান্ড এ ভিশনারি ড্রিমার বলা হয়। তো আরও কতগুলো উপাধি দেখেন, বলছে কি অ্যান আইডিয়ালিস্ট, এ প্রফেট অ্যান্ড এ ভিশনারি ড্রিমার। ভিশনারি মানে দূরদৃষ্টি সম্পন্ন একজন স্বপ্নদ্রষ্টা। তাকে পুনর্জীবনের কবিও বলা হয়। তাকে কি বলা হয়? পুনর্জীবনের কবিও বলা হয়। তাকে বলা হয় পয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন, পয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন। তাকে পুনর্জন্মের কবিও বলা হয়, মানে পয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন বলা হয়, কারণ তিনি পরজন্মে আবার কবি হবার প্রত্যাশা করেছিলেন। এই লাইনটা পড়ছেন তো? তার মানে পরজন্মে কবি হওয়ার প্রত্যাশা করেছিলেন, এই জন্য তাকে বলা হয় পুনর্জীবনের কবি, মানে পয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন। হোপ অ্যান্ড রিজেনারেশন, তিনি যদি আরেক জন্ম পান তিনি তাহলে আরেকবার কবি হবেন, এরকম প্রত্যাশা করেছেন। তাকে পয়েট অফ ওয়াইন্ড বলা হয়, এছাড়াও আইডিয়ালিস্ট বলা হয়, রিভলিউশনারি পয়েট বলা হয়। এখন আপনি এতগুলোর মধ্যে কোনটা তার উপাধি হিসেবে সবচেয়ে জোর দিয়ে মনে রাখবেন, সেটা হচ্ছে রিভলিউশনারি পয়েট নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে পয়েট অফ রিজেনারেশন। এই দুটো পড়লেই আপনার জন্য এই রাইটারের উপাধিটা কমপ্লিট। এখন আসেন তার সাহিত্য ব্যক্তিগত জীবন, এটা লাগবে না। নেসেসিটি অফ অ্যাথিজম নামক পুস্তক রচনা করেছেন। আচ্ছা, এখানে একটা শব্দ আছে, একটা বাক্য আছে, এই যেটা নাস্তিকতার প্রয়োজনীয়তা। নাস্তিকতার প্রয়োজনীয়তা, নেসেসিটি অফ অ্যাথিজম। অ্যাথিজম পুস্তক রচনা করেছিলেন, যেই কারণে তার বন্ধু টমাস হককে অক্সফোর্ড থেকে বিদায় নিতে হয়। ঠিক আছে, পুস্তক রচনার জন্য শেলি এবং তার বন্ধু দুইজন মিলে অক্সফোর্ড থেকে বিদায় নিতে হয়েছে। তারা সেই সময় লিখেছিল নেসেসিটি অফ অ্যাথিজম, মানে হচ্ছে নাস্তিকতার প্রয়োজনীয়তা। থিইজম মানে হচ্ছে আস্তিকতা, আর এই থিইজমের সামনে যদি কখনো এ দেওয়া হয় তাহলে এই শব্দটা চেঞ্জ হয়ে যায়। অ্যাথিজম মানে হচ্ছে নাস্তিকতা, অ্যাথিজম মানে নাস্তিকতা। তো নেসেসিটি অফ নাস্তিকতা কে লিখেছেন? পিবি শেলি। এইটুকু একটু মনে রাখতে হবে। তার বিখ্যাত কাব্যনাট্য কি? তার বিখ্যাত কাব্যনাট্য হচ্ছে প্রমিথিউস আনবাউন্ড। প্রমিথিউস আনবাউন্ড। তারা কিন্তু মূলত কবি, রোমান্টিক যুগে কিন্তু বেশিরভাগই হচ্ছে কবি। তো কবি হলেও তারা তো দুই একটা নাটক বা অন্যান্য সাহিত্য লিখে থাকেন। তো সেই ক্ষেত্রে তার একটা বিখ্যাত কাব্যনাট্য আছে পিবি শেলির। তো পিবি শেলির কাব্যনাট্যটা কি? প্রমিথিউস আনবাউন্ড। প্রমিথিউস আনবাউন্ড। সো আপনি এটাকে PU আকারেও মনে রাখতে পারেন, PU সংক্ষেপে এগুলো মনে রাখতে পারেন, প্রমিথিউস আনবাউন্ড। উল্লেখযোগ্য কবিতা আছে কিছু, এই ভদ্রলোকের কিছু উল্লেখযোগ্য কবিতা আছে, যিনি 30 বছর বয়সে মারা গেছেন নৌকাডুবিতে। সেই পিবি শেলির কিছু কবিতা দেখবো আমরা। এখান থেকে আমাদের সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন আসার সম্ভাবনা হলো তার কবিতাগুলোর নাম থেকে। এই যে দেখেন, অড টু এ স্কাইলার্ক, ওড টু স্কাইলার্ক, ওড টু এ স্কাইলার্ক। এরপর আছেন হালাস, এরপর আছে ওড টু লিবার্টি, এরপর আছে ওড টু ওয়েস্ট ওয়াইন্ড, তারপর দ্য ক্লাউড, এরপরে বলা আছে অজিমেন্দিয়াস। এই কয়টা। তার মানে ওড টু স্কাইলার্ক, হালাস, ওড টু লিবার্টি, আরেকটা হচ্ছে ওড টু ওয়েস্ট উইন্ড,
আরেকটা হচ্ছে দ্য ক্লাউড, আরেকটা হচ্ছে অজিমেন্দিয়াস। এই কয়টা। এখানে এইবার এই জিনিসগুলো আপনি মনে রাখবেন কিভাবে, এই যে কবিতার নামগুলো বললাম, তো এগুলোর মধ্যে ইন্টারমিডিয়েটের টেক্সট বুকে একটা কবিতা আছে, সেটা হচ্ছে অজিমেন্দিয়াস। এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কবিতা। তারপরে এখান থেকে কিছু কিছু কোশ্চেন আসতে শুরু করেছে। আর হচ্ছে এইটা থেকে প্রশ্ন আসতেছে, এই কবিতার লাইনগুলো আপনারা পারলে একটু মুখস্থ করে নেবেন। এটা আমাদের এক্সপার্ট ইংলিশ লিটারেচার বইতে কিন্তু দেওয়া আছে। ওড টু ওয়েস্ট উইন্ড, আর একটা হচ্ছে ওড টু স্কাইলার্ক, এই তিনটা। এছাড়াও হালাস হচ্ছে একজন মুসলিম ব্যবসায়ী নামে নামকরণ করা হয়েছে এই কবিতাটির। সো সবগুলোই আমরা এখন একটু ছন্দ দিয়ে মনে রাখার চেষ্টা করব। যারা এমনি পারেন তারা তো পারেন, তাদের সাথে তো আর কোনো সমস্যা নাই। পড়েন কবিতাগুলো, মনে রাখার টিপসটা পড়েন। মনে রাখার টিপসটা হচ্ছে এই শোকে দুঃখে শেলি রানীকে নিয়ে অজিমেন্দিয়াস সহ আরো তিনটি কবিতা, তিনটি অর্ড কবিতা। কি কি দেখেন, যেহেতু শোকের নিয়ে সবগুলো, তিনটা শোকের কবিতা কি কি আছে, অজিমেন্দিয়াস কি কি শোক লিখছে, অজিমেন্দিয়াস সহ আরো তিনটা শোক। ওড টু স্কাইলার্ক, ওড টু লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতার শোক কথা, আর স্কাইলার্ক মানে একটা পাখি। তারপরে বলছে ওড টু ওয়েস্ট উইন্ড মানে পশ্চিমা বাতাসের সব কিছুরই ওড বা শোক কথা। তবুও রানী খুশি না হলে দ্য ক্লাউড দেশে চলে যায়, অর্থাৎ মেঘের দেশে চলে যায়। সেখানে হালাস নাম ধারণ করে কবিতা লেখায় মগ্ন হয়। হালাস নাম ধারণ করে কবিতা লেখা মগ্ন হয় কে বলেন তো? মগ্ন হয় হচ্ছে পিবি শেলি। এখানে হালাস সম্পর্কে একটা তথ্য দেওয়া আছে। হালাস হচ্ছে একজন মুসলিম যুবকের নাম, যিনি মোটা সুতি কাপড়ের বিক্রেতা ছিলেন। মোটা সুতি কাপড়ের বিক্রেতা ছিলেন কে? হালাস। আর এই হালাস লিখেছেন কে? পিবি শেলি। হালাস লিখেছেন কে বলেন? পিবি শেলি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো কি কি? উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: দ্য রিভোল্ট অফ ইসলাম, দ্য রিভোল্ট অফ ইসলাম, অ্যাডোনাইস, দ্য স্পিরিট অফ সলিটিউড, কুইন ম্যাব। দেখেন আগেরগুলো ছিল কবিতা, আমরা প্রথমে কিন্তু কবিতাগুলোর নাম বলেছি, আর এখন এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। কবিতা আর কাব্যগ্রন্থ তার এক না। তাহলে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আর উল্লেখযোগ্য কবিতা। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আর কবিতা। কাব্যগ্রন্থ এখন বলছে হচ্ছে রিভোল্ট অফ ইসলাম, রিভোল্ট অফ ইসলাম, অ্যাডোনাইস, স্পিরিট অফ সলিটিউড মানে একাকিত্বের গতি, আর হচ্ছে কুইন ম্যাপ। এই চারটা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ পড়ার মতো আছে। সো এইগুলো আপনি যদি মনে করেন পিবি শেলে, আপনি RASQ এইভাবে আপনি মনে রাখতে পারেন। RASQ এইভাবে চাইলে মনে রাখতে পারেন। তার মানে হচ্ছে রিভোল্ট অফ ইসলাম, অ্যাডোনাইস, স্পিরিট অফ সলিটিউড, আর হচ্ছে কুইন ম্যাপ। এইভাবে আপনি চাইলে সংক্ষেপ করে নিয়ে মনে রাখতে পারেন। আবার যদি মনে করেন না এটাকে আপনি কোনো একটা ছন্দ দিয়ে বা গল্প দিয়ে মনে রাখবেন, সেই ক্ষেত্রে বলতে পারেন এরকম: শেলির রিভোল্ট অফ ইসলাম লেখার কারণে অ্যাডোনাইস এর কুইন ম্যাপ তার স্পিরিট অফ সলিটিউড বা একাকিত্বের গতি কেড়ে নেয়। স্পিরিট অফ সলিটিউড বা একাকিত্বের গতি কেড়ে নেয়। তো স্পিরিট অফ সলিটিউডের আরেকটা নাম হচ্ছে অ্যালাস্টার। এটার আরেকটা নাম কি বলেন? অ্যালাস্টার। এটার আরেকটা নাম হচ্ছে অ্যালাস্টার। ওকে, এখন তার কিছু উল্লেখযোগ্য প্রবন্ধ দেখি। প্রবন্ধগুলো কি কি আছে একটু এক নজরে দেখে নেন। ডিফেন্স অফ পোয়েট্রি, ডিফেন্স অফ পোয়েট্রি, মস্ক অফ অ্যানার্কি, আর হচ্ছে নেসেসিটি অফ অ্যাথিজম, যেটার জন্য উনি এই যে তার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয়েছিলেন, তাকে বের করে দেওয়া হয়েছিল। আরেকটা হচ্ছে মিউজিক। এইগুলো তার হচ্ছে উল্লেখযোগ্য প্রবন্ধ। কি কি? ডিফেন্স অফ পোয়েট্রি, মস্ক অফ অ্যানার্কি, আর হচ্ছে নেসেসিটি অফ অ্যাথিজম। আরেকটা অতিরিক্ত আছে, সেটা হচ্ছে মিউজিক। আরেকটা কি বলেন? মিউজিক। সো এইগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য সব প্রবন্ধ। প্রবন্ধগুলো মনে রাখার টিপস এইটা আপনাদের কিভাবে বলবো, তাহলে এখানে কিন্তু 3টা গল্প হয়ে যাচ্ছে। এইভাবে প্রচুর গল্প মুখস্থ করতে করতে একটা সময় হয়রান হয়ে যাবেন। এই জন্য চেষ্টা করবেন বিভিন্ন সিস্টেমগুলোকে অবলম্বন করার জন্য। তো দেখেন এখানে আমরা একটু তার প্রবন্ধগুলো মনে করার চেষ্টা করি। পুনর্জন্মে বিশ্বাসী বা নাস্তিক হিসাবে পরিচিত পিবি শেলি। তাহলে আমরা এখানে তার আরেকটা তথ্য পেলাম। ওই যে অ্যাথিজম, নেসেসিটি লিখছে, সেই দিক থেকে পিবি শেলি ধর্ম সংক্রান্ত 2টি প্রবন্ধ, নেসেসিটি অফ অ্যাথিজম, দ্য মস্ক অফ অ্যানার্কি। তার মানে হচ্ছে নৈরাজ্যের মসজিদ, এরকম করে বোঝানোর চেষ্টা করছে। প্রবন্ধগুলোতে এই ডিফেন্স অফ পোয়েট্রি হিসাবে মিউজিক অন্তর্ভুক্ত করে সকলের ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন। এই দেখেন এই যে প্রবন্ধগুলো, এই প্রবন্ধগুলোতে সে ডিফেন্স অফ পোয়েট্রি হিসাবে মিউজিক অন্তর্ভুক্ত করেছেন, যেটার কারণে সকলের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন কে? এই পিবি শেলি। ওকে, আমরা কিন্তু অলরেডি 3টা গল্প বলছি। এখন পিবি শেলির কিছু কোটেশন আছে জরুরি, যে কোটেশনগুলো আমাদের লাগবে। আমরা কিন্তু রিপিট দিব পড়াগুলো, কোটেশনগুলো পড়ি। 1 নাম্বার, ইফ উইন্টার কামস, যদি শীত আসে, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, মানে বসন্ত কি তাহলে দূরে থাকতে পারে? তার মানে কি শীতের পরপরই কি আসে? বসন্ত আসে। যেমনটা অলরেডি বসন্ত শুরু হয়ে গেছে। আওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, মানে হচ্ছে আমাদের মিষ্টি মধুর সুকথাগুলো রয়েছে, যেগুলোর মধ্যে
কি কি বলা থাকে, স্যাডেস্ট থট মানে হচ্ছে দুঃখের যে চিন্তা ভাবনা বা সবচেয়ে বিরহ সংক্রান্ত চিন্তাগুলো কিন্তু অনেক সময় সুমিষ্ট সুরে গানের সুরে ভেসে আসে। সো আমাদের মিষ্টি গান তাই জাস্ট দুঃখের ভাবনায় বলা হয়। আচ্ছা, তারপরে টু এ স্কাইলার্ক, স্কাইলার্ক হচ্ছে একটা পাখির নাম, ভরত পক্ষী যেটাকে বলে অনেকেই, এটা এক প্রকার পাখি বিশেষ। সো টু এ স্কাইলার্ক, এই টু এ স্কাইলার্কের সামনে কিন্তু ওড কথাটা ছিল, হ্যাঁ, এটা একটা কবিতার লাইন থেকে এটা নেওয়া হয়েছে। তো এইখানে আপনাদের বিশেষত এই কোটেশনগুলো দিয়ে সরাসরি জিজ্ঞেস করবে যে এটা কার লেখা, আনসারটা হবে পিবি শেলি। তো সেইভাবে মনে রাখতে হবে। তাহলে এখন এইগুলো মনে রাখার জন্য আসলে কোনো ক্লু নাই, মনে রাখার জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনাদের এগুলো মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। তারপরে 5 নাম্বারটা দেখেন, পোয়েট্রি ইজ এ মিরর হুইচ মেক্স বিউটিফুল। পোয়েট্রি মানে কবিতা হচ্ছে একটা আয়না যেটা তৈরি করে বিউটিফুল বা সৌন্দর্য তৈরি করে, দ্যাট হুইচ ইজ ডিস্টোর্ট। হ্যাঁ, দেখেন কবিতা হচ্ছে একটি আয়না যা অসুন্দরকেও সুন্দর বানায়, যা অসুন্দরকেও সুন্দর বানায়। দ্য ডিফেন্স অফ পোয়েট্রি, এই ডিফেন্স অফ পোয়েট্রিতে উনি এই কথাটা বলেছেন, ডিফেন্স অফ পোয়েট্রিতে বলেছেন। 6 নাম্বার, পোয়েটস আর আনঅ্যাকনলেজড লেজিসলেটর অফ দ্য ওয়ার্ল্ড। দেখেন ডিফেন্স অফ পোয়েট্রি মানে উনি আসলে এই কবিতা বা কবিদের সপক্ষ হয়ে কিছু লেখালেখি করেছেন, আর সেই প্রবন্ধের নাম হচ্ছে ডিফেন্স অফ পোয়েট্রি। সো এখানে উনি দুইটা গুরুত্বপূর্ণ কোট উল্লেখ করেছেন যেটা কবিদের পক্ষে বলা আর কি। যেমন এখানে বলছেন পোয়েট্রি ইজ এ মিরর হুইচ মেক্স বিউটিফুল। পোয়েট্রি হচ্ছে একটা আয়না যেটা তৈরি করে সৌন্দর্য, দ্যাট হুইচ ইজ ডিস্টর্ট মানে যেটা অসুন্দরকেও সুন্দর করে। আর এদিকে হচ্ছে পোয়েট আর আনঅ্যাকনলেজড লেজিসলেটর, লেজিসলেটর মানে আইন প্রণেতা, তার মানে কবিরা হচ্ছে অস্বীকৃতিপ্রাপ্ত আইন প্রণেতা অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, ঠিক আছে। সো এই যে কোটেশনগুলো পড়লাম, এই যে প্রবন্ধগুলো পড়লাম, কবিতাগুলো পড়লাম, কাব্যগ্রন্থগুলো পড়লাম, এইগুলোর সমন্বয়ে আমরা এখন এমসিকিউ পার্টে যাওয়ার চেষ্টা করব। তার আগে আরও আছে ওয়ার্ডি টু ওয়েস্ট উইন্ড সম্পর্কে একটু আলোচনা আছে, আমরা আবার রিপিট দেখাবো, পুরোটা রিপিট দেখাবো যেহেতু এই পিবি শেলিটা একটু বড় এবং গুরুত্বপূর্ণ। তার আগে আমরা এই যে ওয়ার্ডি টু ওয়েস্ট উইন্ড এইটার এই কবিতাটার আমরা একটু সারাংশ দেখি। সারাংশটা আপনাদের সাথে আমি পড়ব। কবিতাটি কবি শেলির একটি অসাধারণ প্রতীকধর্মী কবিতা। এই কবিতার প্রথম পর্বে কবি পশ্চিমা বাতাসকে শরতের আত্মা হিসাবে বিশেষায়িত করেছেন। পশ্চিমা বাতাসকে, পশ্চিমা বায়ু বসন্তকালে তুর্যধ্বনি বাজিয়ে বীজগুলোকে অঙ্কুরোদ্গম করে, সমতল ভূমিতে ফুলে ও গন্ধে পরিণত করে। তাই কবি পশ্চিমা বায়ুকে ধ্বংসকারী এবং রক্ষাকারী উভয় হিসাবে উল্লেখ করেছেন। কণ্ঠে ধারণ করে একমাত্র পশ্চিমা বায়ু পৃথুকে জাগিয়ে তুলতে পারবে। কবি মূলত পুরাতন জীর্ণতাকে পরিহার করে নতুন আবরণে সজ্জিত হওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এটা একটা প্রতীকধর্মী কবিতা, ঠিক আছে। এখান থেকে আপনাদের প্রশ্ন আসার মতো নাই। এখন আমরা এমসিকিউতে যাব। তার আগে যেহেতু একটু বড় পার্ট ছিল, আমরা একটু সংক্ষেপে পুরোটা আরেকবার একটু অতীত থেকে দেখে আসি। দাঁড়ান, এই হচ্ছে পিবি শেলি। তো পিবি শেলি সম্পর্কে আমরা প্রথমে যে তথ্য পড়ছি সেটা হচ্ছে পার্সি বেসি শেলি। তারপরে হচ্ছে কনফিউশন ক্লিয়ার করলাম, তিনি হচ্ছে আসলে মেল পয়েট। তারপরে তার উপাধির মধ্যে আমরা সবচেয়ে জরুরি দেখলাম রিভলিউশনারি পয়েট। তারপরে দেখলাম হচ্ছে পয়েট অফ ওয়াইন বলা যেতে পারে। তারপরে আরেকটা হচ্ছে পয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন, মানে বাংলায় বললে পুনর্জীবনের কবি, বাংলায়ও কিন্তু পরীক্ষার হলে আসতে পারে। শিক্ষা সাহিত্যের ক্ষেত্রে দেখলাম নেসেসিটি অফ অ্যাথিজিজম লিখে তিনি কোথা থেকে বিতাড়িত হয়েছেন, অক্সফোর্ড থেকে বিতাড়িত হয়েছেন। তার বিখ্যাত কাব্যনাট্য হচ্ছে প্রমিথিউস আনবাউন্ড, যেটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করেছি পিবি দিয়ে। তারপরে উল্লেখযোগ্য কিছু কবিতা ছিল যেগুলো অর্ড দিয়ে 3টা কবিতা আছে, সেটা হচ্ছে ওড টু স্কাইলার্ক, ওড টু লিবার্টি, ওড টু ওয়েস্ট উইন্ড, তাই না? আচ্ছা, আর এখানে উল্লেখযোগ্য কবিতা এই 3টার বাইরে এখানে হালাস, তারপর আছে দ্য ক্লাউড, তারপর আছে কি অজিমেন্দিয়াস। হালাস, দ্য ক্লাউড, আর হলো অজিমেন্দিয়াস। হালাস, দ্য ক্লাউড, আর একটা হলো অজিমেন্দিয়াস। এবার এই কবিতাগুলো মনে রাখার আমরা গল্প পড়েছিলাম, এটা এখন আর দেখাচ্ছি না, মনে রাখবেন আপনারা। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রিভোল্ট অফ ইসলাম, অ্যাডোনাইস, স্পিরিট অফ সলিটিউড, আর হচ্ছে কুইন ম্যাব। তার মানে এটাকে আমরা মনে করেছিলাম RASQ কাব্যগ্রন্থ। তাহলে আপনারা শর্টকাটে মনে রাখবেন, শেলির সাথে মনে রাখবেন শেলির কাব্যগ্রন্থ মানে এর শর্টকাট আপনারা মনে রাখবেন আর কি, RASQ। এইটুকু মনে রাখতে পারলে আপনার RASQ তে কি বের করতে পারবেন, রিভোল্ট অফ ইসলাম, অ্যাডোনাইস, স্পিরিট অফ সলিটিউড, আর হচ্ছে কুইন ম্যাপ। কাব্যগ্রন্থগুলো মনে রাখার গল্প বলছিলাম। প্রবন্ধ, ডিফেন্স অফ পোয়েট্রি মানে হচ্ছে কবিদেরকে সংরক্ষণের জন্য বা কবিদের পক্ষ নিয়ে যেগুলো বলেছিল সেটা ডিফেন্স অফ পোয়েট্রি। এগুলো প্রবন্ধতে মস্ক অফ এনার্কি, নেসেসিটি অফ এথিইজম, আর একটা হচ্ছে মিউজিক। দেখেন একটা হচ্ছে মসজিদের অনারজকতা, ডিফেন্স অফ পোয়েট্রি, নেসেসিটি অফ এথিইজম, মানে ধর্ম নিয়ে 2টা লিখছে, তার মধ্যে মিউজিক দিয়ে দিছে, অতএব বিষয়টা খারাপ। এইভাবে আপনি মনে রাখতে পারেন। সো এই হচ্ছে ওনার সম্পর্কে। আর হলো আমরা দেখলাম এক নজরে কিছু কোটেশন।
শীত আসলে স্প্রিং দূরে থাকবে না, এটা কে লিখছে? পিবি শেলি। যেহেতু উনি ওয়েস্ট উইন্ডেড লিখছে, তারপরে কি লিখছে? সুইটেস্ট সং আর দোজ, মানে হচ্ছে আমরা আমাদের মিষ্টি গান তাই যা দুঃখের ভাবনা সৃষ্টি করে, বা তারপর টু এ স্কাইলার্ক মানে হচ্ছে ভরতপক্ষী, এটাও কে লিখেছে? পিবি শেলি। পোয়েট্রি ইজ এ মিরর হুইচ মেক্স বিউটিফুল দ্যাট ইজ ডিস্টোর্ড, আরেকটা হচ্ছে পোয়েটস আর আনঅ্যাকনলেজড লেজিসলেটর, এই প্রবাদটা খুব জরুরি। ঠিক আছে, এইগুলোই ছিল হচ্ছে পিবি শেলির লেখা মূল আলোচনার বিষয়। আমরা এখন সরাসরি এমসিকিউতে যাব। কোশ্চেন নাম্বার 1, এবার আপনারা একটু সলভ করেন, দুই একজন যারা আছেন। বলছে হু রোট প্রমিথিউস আনবাউন্ড, কে প্রমিথিউস আনবাউন্ড লিখেছে? 1 নাম্বার প্রশ্ন, হু রোট প্রমিথিউস আনবাউন্ড, কে প্রমিথিউস আনবাউন্ড লিখেছে? প্রমিথিউস আনবাউন্ডটা কি? এখন লিখেছে শেলি, যেহেতু শেলি পড়ছে এটা তো বলবেন ঠিকই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে প্রমিথিউস আনবাউন্ডটা কি? প্রমিথিউস আনবাউন্ড কি? কমেন্ট করবেন। প্রমিথিউস আনবাউন্ড হচ্ছে এটা একটা নাট্যকাব্য, এটা হচ্ছে বা কাব্যনাট্য, যেটাই বলেন আপনি, নাট্য কাব্য বা কাব্যনাট্য, প্রমিথিউস আনবাউন্ড। হু ইজ দ্য পোয়েট অফ পোয়েম অজিমেন্ডিয়াস? অজিমেন্ডিয়াস কে লিখেছেন? অজিমেন্ডিয়াস একটা কবিতা, কে লিখেছেন? পিবি শেলি। নিশ্চয়ই পিবি শেলি, আমরা একটু আগেই কিন্তু কথা বলেছি। অজিমেন্ডিয়াস কে লিখেছেন বলেন? পিবি শেলি। শিশির আনসার করেছেন ঘাসফুল আরাফাত চৌধুরী। 2 নাম্বার, এটা কিন্তু 43তম বিসিএস একবার আসছে, আবার 45তমতে বিসিএস আসছে, তার মানে কি এটা তো আপনি এত ইজি ভাবলে হবে না, এটা অবশ্যই পড়তে হবে, জরুরি প্রশ্ন। 2 নাম্বার, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম অজিমেন্ডিয়াস? অজিমেন্ডিয়াসের কবি কে? আনসার হচ্ছে পিবি শেলি বা পার্সিবেসি শেলি। 3 নাম্বার, ভারতপক্ষী ও সমীকরণের কবি। এখানে একটা জিনিস দেখেন, এই প্রশ্নটা অনেক আগের আসা, এই টাইপের প্রশ্ন আর আসবে না জীবনে। পিবি শেলি, প্রাথমিক 93 সালের কোশ্চেন। ভারতপক্ষী ও সমীকরণের কবি মানে পোয়েট অফ স্কাইলার্ক অ্যান্ড ওয়াইন্ডস নামে পরিচিত হচ্ছে পিবি শেলি। এইভাবে আর আসবে না কোশ্চেনটা, তাও পড়লেন। 4 নাম্বারটা পড়েন, দ্য ডক্টর পুট হিম ইন দ্য ডার্ক অফ ইথার। দ্য ডক্টর পুট হিম ইন দ্য ডার্ক অফ ইথার, এটাও কি লিখেছেন? পিবি শেলি। 5 নাম্বার, উইলিয়াম ওর্ডসওয়ার্থ অ্যান্ড পিবি শেলি আর টু। এই দুইজন আসলে কি ছিল? উইলিয়াম ওর্ডসওয়ার্থ অ্যান্ড পিবি শেলি, এই দুইজন কি ছিলেন? উইলিয়াম ওর্ডসওয়ার্থ এবং পিবি শেলি। 5 নাম্বার, উইলিয়াম ওর্ডসওয়ার্থ অ্যান্ড পিবি শেলি এই দুইজনই রোমান্টিক যুগের কবি ছিলেন। তো দেখেন, রোমান্টিক যুগের কিন্তু অনেকগুলো কবি ছিলেন। রোমান্টিক যুগের কবিগুলো আমরা বিকাশ, স্কা, বায়রন, কিটস, শেলি, তারপরে হচ্ছে স্কাকে বিকাশ করলো, তাই না? এরকম আর কি। এইগুলো শর্টকাট একটা আছে আপনাদের ওই শুরুতে আছে, দেখবেন রোমান্টিক যুগের কবি কারা, তাদেরকে মনে রাখবেন কিভাবে, সেগুলো আছে। 6 নাম্বার, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ এ রিভলিউশনারি পোয়েট? রিভলিউশনারি মানে কি? বিপ্লবী। আর রেবেল পয়েট হচ্ছে লর্ড বাইরন। আর এখানে বলছি কি? রেভলিউশনারি পোয়েট। তো রেভলিউশনারি পোয়েট কে? 6 নম্বরে রেভলিউশনারি পোয়েটটা কে? আনসারটা হচ্ছে পিবি শেলি। বুঝতেছেন তো? আব্দুল্লাহ, জন কিটস কাকে লিখছেন? কোনটা জন কিটস লিখছেন? 6 বি, পিবি শেলি। 7, দ্য ট্রাম্পেট অফ প্রফেসি ওহ ওয়েন্ড ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, হু ইজ দ্য পোয়েট অফ দিস লাইন? একটু আগেই বলছি, এই লাইনটি কে লিখছে? শীত আসলে বসন্ত তো দূরে থাকতে পারে না, এটাই তো কথা। এই লাইনটা কে লিখেছে? পিবি শেলি। পিবি শেলি কই? আনসার হচ্ছে এই পার্সিবেসি শেলি, মানে সি নাম্বার, সি। 7-এর উত্তরটা হচ্ছে সি নাম্বার। 8, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য রিভোল্ট অফ ইসলাম? রিভোল্ট অফ ইসলাম কে লিখেছে? 8 নাম্বার, হু ইজ দ্য অথর অফ রিভোল্ট অফ ইসলাম? রিভোল্ট অফ ইসলাম কে লিখেছেন? রিভোল্ট অফ ইসলাম, আনসার একইভাবে পিবি শেলি। রিভোল্ট অফ ইসলাম। আরেকটা লিখছিল ইসলাম সংক্রান্ত, অ্যানার্কি অফ মস্ক, অ্যানার্কি অফ মস্ক লিখেছিল। আরেকটা লিখেছে নেসেসিটি অফ অ্যাথিয়েজম, নাস্তিকতার প্রয়োজনীয়তা, তাই না? এগুলো সব কে লিখেছেন? পিবি শেলি। পিবি শেলি ইজ এ, পিবি শেলি কি? কোন যুগের কবি? এটা জাস্ট কোশ্চেনটা একটু ঘুরিয়ে করেছে, অর্থাৎ ওই যে এটা হলো পিরিয়ড ভিত্তিক কোশ্চেন বলতে পারেন, যে কোন পিরিয়ডে কোন রাইটার, সেই সংক্রান্ত কোশ্চেন হচ্ছে এইটা। পিবি শেলি ইজ এ, পিবি শেলি কি? কোন যুগের কবি বলেন? পিবি শেলি রোমান্টিক পোয়েট, ইপিক পোয়েট, পোয়েট অফ নেচার, পোয়েট অফ বিউটি। আনসার হচ্ছে রোমান্টিক পোয়েট। হ্যাঁ, পোয়েট অফ বিউটি হলো জন কিটস, পোয়েট অফ বিউটি বলা হয় জন কিটসকে। সো 9-এর আনসারটা হচ্ছে এ নাম্বার। 9-এর আনসার এ, রোমান্টিক পোয়েট। 10, অ্যাডোনাইস ওয়াজ রিটেন বাই? অ্যাডোনাইস কে লিখেছেন? অ্যাডোনাইস কে লিখেছেন মনে আছে তো? অ্যাডোনাইস ওয়াজ রিটেন বাই পিবি শেলি। অ্যাডোনাইস লিখেছেন হচ্ছে পিবি শেলি, একই রকম কথা। তার মানে পিবি শেলির রচনা হচ্ছে অ্যাডোনাইস। কাব্যগ্রন্থ মনে আছে না আপনাদের? ওই যে অ্যাডোনাইস, তারপর হচ্ছে কুইন ম্যাপ। 11, অ্যালাস্টার অ্যান্ড দ্য স্পিরিট অফ সলিটিউড বাই পিবি শেলি ইজ? এইগুলো পিবি শেলির কি? অ্যালাস্টার অথবা দ্য স্পিরিট অফ সলিটিউড, এগুলো কি পিবি শেলির? এগুলো কি পিবি শেলির লেখা? এগুলো সব হচ্ছে অটোবায়োগ্রাফি, মানে হচ্ছে আত্মজীবনী। আমরা এগুলোকে আত্মজীবনীর মধ্যে পড়িনি, প্রবন্ধের মধ্যে পড়েছি, কিন্তু প্রবন্ধগুলো হচ্ছে আত্মজীবনী টাইপের। এই কোটেশনটা পড়তে পারেন, ও লিফট মি অ্যাজ এ ওয়েভ, এ লিপ, এ ক্লাউড, আই ফল আপন দ্য থ্রন অফ লাইফ। এই যে এই লাইনগুলো আসলে কবিতা না পড়া থাকলে মনে থাকে না, আমারও মনে থাকে না। সো আপনারা এগুলো প্রেশার না নেওয়াই ভালো। তারপরেও যারা একটু
সচেতন বেশি হতে চান তারা এই লাইনগুলো যেগুলো আসে অন্তত সেইগুলোর উপর একটু গবেষণা দিবেন এবং সেইগুলো ভালোভাবে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। সো এখানে আনসারটা হচ্ছে 3 নম্বর, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। এরপর এইটা ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটাও তো আমরা অলরেডি পড়েছি, পিবি শেলি, এটা না পড়লে হচ্ছে এই যে 43তম বিসিএস আসা প্রশ্ন। তারপর দেখি আমাদের প্রয়োজন কোনটা, এটাও পড়ছি 28তম বিসিএস আসা প্রশ্ন, একই কোটেশন বারবার ঘুরে ফিরে আসছে, এই আবারও সেইটা আসছে। এখন দেখেন এই কোশ্চেনটার দিকে তাকালে আপনার একটা ব্রেইন কাজ করবে যে দেখেন বিসিএস এ কিন্তু একটা কোশ্চেন যখন আসে সেটাকে আবার একটু গবেষণা করে হুবহু যে প্রত্যেকবারই জিজ্ঞেস করবে এটা রাইটারকে, এরকম না। এই যে যেমন এই প্রশ্নটা এখানে শূন্যস্থান দিয়েছে, তো শূন্যস্থান দেওয়ার মানে আপনাকে কিন্তু কোটেশনটা এক প্রকার মুখস্থের মতো করতে হবে যে এখানে মাঝখানে শব্দটা কি বসবে। তাই ইফ উইন্টার কামস ক্যান, আনসার হবে কি বলেন 15 স্প্রিং, ক্যান স্প্রিং। দেখছেন, তার মানে এখানে 4টা ঋতুর নাম দিয়ে এখানে কোশ্চেনটা কিন্তু করেছে। ক্লিয়ার? তাহলে 15 আনসার হচ্ছে 1 স্প্রিং। তাহলে নেক্সট ইয়ার দেখা গেল ইফের জায়গায় সে শূন্যস্থান দিল অথবা উইন্টারের জায়গাতে শূন্যস্থান দিল, এটাও হতে পারে। 16 হু রোট, কে লিখেছে? পোয়েট আর আনএকনলেজড লেজিসলেটর অফ দ্য ওয়ার্ল্ড, পোয়েটস আর দ্য আনএকনলেজড লেজিসলেটর অফ দ্য ওয়ার্ল্ড। 16, তাহলে এটা আনসারটা কি? 16 আনসারটা হচ্ছে পিবি শেলি। একই, ওই যে এটা বলছিল নাকি ডিফেন্স অফ পোয়েট্রি, তার মানে ওই যে কবিদের ডিফেন্স দিতে গিয়া বা কবিদের সপক্ষে এই লাইনটা বলেছে, কবিরা হচ্ছে বিশ্বের অস্বীকৃতিপ্রাপ্ত আইন প্রণেতা। 17, এটা অলরেডি দেখেছি, আওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্যাট টেল আওয়ার স্যাডেস্ট থট। তার মানে এই যে সুইটেস্ট সং আর স্যাডেস্ট থট, এই দুটো শব্দ যদি আপনি মনে রাখেন তাহলে আপনি মনে রাখবেন এটা হচ্ছে পিবি শেলি। সুইটেস্ট সং আর এটা হচ্ছে স্যাডেস্ট থট, মানে পুরো কোটেশনটাই আপনার মনে রাখতে হবে এমনটা না। সিস্টেমটা হলো কোটেশনের মধ্যে গুরুত্বপূর্ণ 2টা ওয়ার্ড আপনি বাছাই করে নিলেন, ওই 2টা ওয়ার্ডকে কেন্দ্র করে আপনি ভাবতে লাগলেন বা মনে রাখার চেষ্টা করলেন, তাহলে দেখবেন কোটেশনগুলো বেশি মনে থাকে। কারণ এগুলো তো শর্ট টাইমের জন্য পড়াশোনা, এগুলো আমাদের কখনো ডিটেলস লাগে না, যেহেতু লিটারেচারে কোনো রিটেন নাই। সো লিটারেচারটা শুধুই প্রিলিমিনারি পাস করার জন্য, এখানে একটা প্রিলিমিনারি পাস করার জন্য কিন্তু এই লিটারেচারের খুব অবদান আছে। 15-এর মধ্যে আপনি 12-13 অনায়াসে পাবেন অল্প কিছু পড়াশোনা করে। এই জন্য যারা একটু চালাক তারা সাহিত্যের উপরে একটু সময় দেয়। ওকে, এটা একই রকম পড়েছি আমরা অলরেডি। অজিমেন্দ্রিয়াস থেকে আছে সেটা পড়ি, 20 নাম্বারটা পড়েন। অজিমেন্দ্রিয়াস থেকে 20 নাম্বারটা পড়েন। 20, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম অজিমেন্দ্রিয়াস। দেখেন এইটা 43তম বিসিএস আসছে, কে অজিমেন্দ্রিয়াস পোয়েমের রচয়িতা বা কবি? পিবি শেলি। আনসারটা হচ্ছে পিবি শেলি। অজিমেন্দ্রিয়াস কে লিখেছেন বলেন? পিবি শেলি। এটা লাগবে না, আমরা একটু জরুরি কয়েকটা কোশ্চেন করবো। আর এখানে অজিমেন্দ্রিয়াস থেকে বেশিরভাগ কোশ্চেন ঢাকা ভার্সিটিতে আসছিল, সেগুলো আমাদের এখন লাগবে না। এই কোশ্চেনটা একটু পড়বো 29 নাম্বার, এবং এটা পড়লেই আমাদের পিবি শেলির আলোচনা শেষ হবে। কোশ্চেন নাম্বার 29, বলেন বুঝতে পারেন কিনা। দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য লাইন দ্য লন অ্যান্ড লেবেল স্যান্ডস স্ট্রেস ফার অ্যাওয়ে, দ্য লন অ্যান্ড লেবেল স্যান্ডস স্ট্রেস ফার অ্যাওয়ে, এই সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন পার্টগুলো কি কি, এগুলো কোন পার্টস অফ স্পিচ? 29 নাম্বার, দেখি আপনারা আনসার করতে পারেন কিনা। এখানে দা হচ্ছে একটা আর্টিকেল, ভালো কথা, আর এইদিকে স্যান্ডস এটা হলো মরুভূমি অর্থে এটা একটা নাউন, হ্যাঁ। আর স্ট্রেস মানে হচ্ছে বিস্তীর্ণ হওয়া, ফার ওয়ে অনেক দূর পর্যন্ত। তো লন অ্যান্ড লেভেল মানে হচ্ছে সমতল এবং একাকী, তার মানে দা এবং স্যান্ডসের মাঝখানে যেটা আছে এটা হলো অ্যাডজেক্টিভ, দুটোই এখানে অ্যাডজেক্টিভ। এবং আপনার জন্য পরীক্ষার হলে নতুন বার্তা হলো এই লাইনটা আসতে পারে, জিজ্ঞেস করতে পারে এটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, কবিতাটা হলো অজিমেন্দ্রিয়াস। আবার জিজ্ঞেস করতে পারে এই লাইনের রাইটারকে, রাইটারটা হচ্ছে পিবি শেলি। এইটা আমি একটা আগাম কোশ্চেন দিয়ে গেলাম, পরীক্ষার হলে মনে পড়বে যে হ্যাঁ এই বিষয়টা স্যার বলেছিল। কমন পড়বে কিছু আগাম কথাবার্তা আমাদের মুখ থেকে আসলে সেগুলো কমন পড়ে, কারণ কোশ্চেনের ধার্স তো আমরা দেখি। তাহলে এইখানে আপনাকে প্রশ্নটা ছুড়ে দিতে পারে যে লন অ্যান্ড লেভেল স্যান্ডস স্ট্রেস ফার ওয়ে, এটা কার লেখা? উত্তর হচ্ছে পিবি শেলি। এটা কোন কবিতার লেখা? উত্তর হচ্ছে অজিমেন্দ্রিয়াস। ব্যাস এটুকু জানলেই আপনাদের সাথে পিবি শেলির আলোচনা কমপ্লিট। তো পিবি শেলি সংক্রান্ত যা কিছু শিখলেন আশা করি এটা কাজে লাগাবেন, পরীক্ষার হলে ইনশাল্লাহ ভালো করেন। ধন্যবাদ। এখন পরবর্তী টার্মসটা আমরা একটু যাই এখন, ঠিক আছে। জন কিটস, আমাদের 3য়তম রাইটার জন কিটস। তো জন কিটস সম্পর্কে প্রথমে আমরা একটু তথ্য জানবো। 1795-তে জন্ম এবং 1821-এ মৃত্যু। কত সাল? 1795 এবং 1821। 1795, 1821। ওনার জীবন কথা সম্পর্কে আমরা একটু অল্প কিছু তথ্য নেই। 18 শতকের কবি তো বটেই, কেন 18 শতকের কবি? কারণ উনি 1795-তে জন্ম, তার মানে 1700 সাল, 1701 মানেই ওটা 18 শতক, মানে 18th সেঞ্চুরি। এই কবি কিটস 1795 সালে জন্মগ্রহণ করছে, 1795 সালে জন্মগ্রহণ করছে এবং 1821 সালে মরছে। ভালো কথা। সৌন্দর্য পিপাসু কবি, মাত্র 25 বছর বয়সে মারা গেছে। তার মানে আমরা আরেকটা জিনিস দেখলাম, পিবি শেলি মারা গেছে 30 বছর বয়সে, আর
এই জন কিটস মারা গেছে হচ্ছে মাত্র 25 বছর বয়সে। দেখেন আরো ছোট বালক, উনি মারা গেছে হচ্ছে যক্ষা রোগে, টিউবারকিউলোসিস। এইটাও একবার কোশ্চেনে আসছে যে যক্ষা রোগে মারা গেছে কোন কবি? উত্তরটা হচ্ছে জন কিটস। তো জন কিটসের সম্পর্কে এই ব্যাকগ্রাউন্ডটুকু জেনে নিলাম, তার জন্ম মৃত্যু সম্পর্কে। মৃত্যুর ইতিহাসটা হচ্ছে তিনি মারা গেছে কিসে? যক্ষা রোগে। আর প্রিভি শেলিতে আমরা দেখেছি তিনি মারা গেছে নৌকাডুবিতে। তো দুইটা দুই রকম, মানে অসুস্থ হয়ে মারা যাবে, মানে অল্প বয়সে মারা যাবে, তার তো একটা কোনো কজ আছে, সেই কারণগুলোই আমরা জেনে নিলাম। এখন দেখি তার উপাধি। কার উপাধি? জন কিটসের উপাধি। জন কিটসের উপাধি থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, উপাধিগুলো থেকে। আর পিবি শেলির কাব্যগ্রন্থ থেকে বা কবিতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। ক্লিয়ার? আর লর্ড বাইরনের ক্ষেত্রে ওখানে উপাধি থেকে আসবে। তো এখানে বলা হচ্ছে পিওর পয়েট, খাঁটি কবি বলা হয় একজনকে, খাঁটি কবি। পেশাগতভাবে তিনি হচ্ছে ম্যান অফ মেডিসিন নামে পরিচিত, কারণ ডক্টরের পেশাগত ছিলেন। জন কিটস সৌন্দর্যের পূজারী ছিলেন, অরশিপার অফ বিউটি। এই যে এই লাইনটা খুব জরুরি, অরশিপার অফ বিউটিকে জন কিটস, যেই কারণে তাকে সৌন্দর্যের কবি বলা হয় বা পয়েট অফ বিউটি বলা হয়। পয়েট অফ বিউটি বা সৌন্দর্যের কবি বলা হয় কাকে? জন কিটসকে। তাকে খাঁটি কবি বা পিওর পয়েট বলা হয়, খাঁটি কবি বা পিওর পয়েট বলা হয়। পেশাগতভাবে ম্যান অফ মেডিসিন নামে পরিচিত। জন কিটস ছিলেন সৌন্দর্যের পূজারী, তার মানে অরশিপার অফ বিউটি, অরশিপার অফ বিউটি বা সৌন্দর্যের পূজারী। ইংরেজি সাহিত্যের সৌন্দর্য কবি বা পয়েট অফ বিউটি নামে পরিচিত। ইংরেজি সাহিত্যের সৌন্দর্যের কবি বা পয়েট অফ বিউটি নামে পরিচিত হচ্ছে এই জন কিটস। সো এখান থেকে আমরা কয়েকটা তথ্য জরুরি হিসাবে নিতে পারি। সেটা হচ্ছে এই প্রথমে পিওর, তারপরে হচ্ছে এই যে বিউটি, এই কথাগুলো কার সাথে যায় ভালো করে দেখেন। আর একটা হচ্ছে বিউটি, কিন্তু সেটা হলো অরশিপার মানে পূজারী। ম্যান অফ মেডিসিন এটা জরুরি না, জরুরি হলো পিওর পয়েট, জরুরি হলো বিউটি পয়েট, আর এটা হলো অরশিপার পয়েট। ব্যাস, তার মানে আপনি তিনটা শব্দ মনে রাখেন, পিওর, অরশিপার, বিউটি। পিওর, অরশিপার, বিউটি, ব্যাস এই হলো জন কিটস। দেখেন কিডস মানে আমরা অনেক সময় বুঝি যেটা কিডস অন্য একটা শব্দ আছে, এই যে কিড মানে কি? বাচ্চা কাচ্চা, তাই না? এই কিডস তো, কিন্তু ওনার বানানটা আলাদা, সেটা হচ্ছে কিডস। তারপরে আমরা একটু মিলানোর সাথে বলতে পারি বাচ্চারা একটু সুন্দর হয়, তাই না? সৌন্দর্যের দিক থেকে তাদের বেশি অ্যাট্রাক্ট করা যায়। তো ঠিক সেইভাবে জন কিটস হলো সৌন্দর্যের কবি বা সৌন্দর্যের পূজারী। এই কারণেই সে সৌন্দর্যের কবি, আর এসব কারণে সে পিওর পয়েট। ব্যাস, এই তো সহজ, এইভাবে মনে রাখতে পারে না। তাকে ইংরেজি সাহিত্যের ইন্দ্রিয় গ্রাহ্যতার কবি বলা হয়, অর্থাৎ পয়েট অফ সেন্সুয়াসনেস। পয়েট অফ সেন্সুয়াসনেস মানে ইন্দ্রিয় গ্রাহ্যতার কবিও বলা হয়। এই ছিল মোটামুটি। এখন আমরা তার সম্পর্কে একটু জানি। এখানে একটা জিনিস দেখেন, এই যে এইটার আবার মনে রাখার টিপস দিছি। এটা আসলে টিপস না রাখলেও হবে, তারপরে একটু পড়ে নিই। বিউটি নামক পিওর মেডিসিন দিয়ে অরশিপার কবি কিটস সবার সেন্সুয়াসনেস ফিরিয়ে আনলেন। এক লাইনের মধ্যে তার সবগুলো আছে। বিউটি নামক পিওর মেডিসিন দিয়ে, তার মানে এখানে কি? মেডিসিন বিশেষজ্ঞ ছিল সে, পিওর কবি ছিল, বিউটি কবি ছিল, অরশিপার অফ বিউটি ছিল, পয়েন্ট অফ সেন্সুয়াসনেস ছিল। তার মানে এই ছোট্ট লাইনটুকু আপনি মনে রাখতে পারেন। আরও শর্ট কি? সৌন্দর্য নামক খাঁটি মেডিসিন দিয়ে সৌন্দর্য পূজারী কবি কিটস সবার সেন্স ফিরিয়ে আনেন। এটা যদি বাংলায় মনে রাখতে চান, কারো যদি এইসব সূত্র ভালো না লাগে নিজের মতো করে তৈরি করে নেন, তাতে কোনো আপত্তি নেই। সাহিত্যকর্ম সনেট অন ফার্স্ট লুকিং ইন্টু চ্যাপম্যানস হোমার। অন ফার্স্ট লুকিং ইন্টু চ্যাপম্যানস হোমার। চ্যাপম্যানস হোমার কথাটা মনে রাখলে আপনার মনে থাকবে চ্যাপম্যানস হোমার। এটা কে লিখেছেন? জন কিটস। উল্লেখযোগ্য কিছু কবিতা আছে, জরুরি, এখান থেকে আমরা একটু পড়বো। কবিতাগুলো আমরা এক নজরে একটু ঢালাওভাবে দেখে যাব। হ্যাঁ, একটা হচ্ছে ইমিটেশন অফ স্পেন্সর। ইমিটেশন অফ স্পেন্সর, এটা হলো ফার্স্ট, প্রথমটা লিখছে। ওড অ্যান্ড গ্রেসিয়ান আর্ন, এইটা থেকে কোশ্চেন আসে, এটা জরুরি। এটা হলো গ্রিসে মৃতদেহের ভস্ম রাখার পাত্র, এটা হলো গ্রিসিয়ান আর্ন। ওড অ্যান্ড গ্রেসিয়ান আর্ন। আর হচ্ছে ওড টু এ নাইটেঙ্গেল, মানে হচ্ছে যাযাবর গায়ক বিশেষ, বা নাইটেঙ্গেল হচ্ছে এক ধরনের পাখি। এটা তো দুইটা গেল, তার মানে ওড। তারপরটা হচ্ছে ওড টু অটাম। ওড টু অটাম মানে শরৎকালের শোক, ওড টু অটাম। এই যে কয়েকটা লিখলাম, এটা হচ্ছে সবগুলোই ওড দিয়ে, তার মানে ওড টু গ্রেসিয়ান আর্ন, নাইটেঙ্গেল, আর এটা হচ্ছে অটাম। এবার পরের গুলো দেখি। ওড টু সাইকি। ওড টু সাইকি মানে হচ্ছে মানবাত্মার শোকগাথা। আর ওড টু মিলানখলি। মিলানখলি মানে হতাশা বা মনমরা, হতাশা বা মনমরা। শব্দ চয়নগুলো দেখেন কত স্মার্ট শব্দ চয়ন। ওড টু মিলানখলি, মনমরা, ওড টু সাইকি। তার মানে এখানে ওড দিয়ে অনেকগুলো আছে। ওড টু নাইটেঙ্গেল, ওড টু অটাম, ওড টু গ্রেসিয়ান আর্ন, ওড টু গ্রেসিয়ান আর্ন। এইগুলো সব হচ্ছে কবিতা, কাব্য গ্রন্থ না, বরং সিঙ্গেল এক একটা কবিতা। এখন এই কবিতাগুলো যদি কেউ সংক্ষেপে মনে রাখতে চান, তাহলে আপনি কিভাবে মনে রাখতে পারেন দেখেন, কনফিউশন ক্লিয়ার করেন। ওড টু স্কাইলার্ক, মনে আছে? স্কাইলার্ক কিন্তু আমরা আলোচনা করেছিলাম পিবি শেলিতে। আর এখানে ওড টু ওয়েস্ট উইন্ড, ওড টু লিবার্টি, এই সবই পিবি শেলির। ওডের সাথে স্কাইলার্ক, ওয়েস্ট উইন্ড, লিবার্টি এগুলো ছিল পিবি শেলিতে।
আর আকাশ বাতাস স্বাধীনতা এসব নিয়ে লিখেছেন পিবি শেলি। এইখানে আপনি তিনটা জিনিস রাখলেই মনে রাখতে পারবেন। স্কাই মানে আকাশ, ঠিক আছে, ওয়াইন্ড মানে বাতাস, আর স্বাধীনতা লিবার্টি, এইগুলো নিয়ে লিখছেন পিবি শেলি। এটা কনফিউশন ক্লিয়ার করেন। আর এখন আলোচনা করছি কিন্তু জন কিটস। তো তার মানে ওয়ার্ড লিখছে সবাই। এবার আসেন জন কিটসের গুলো একটু দেখি। ও আচ্ছা, ওটা হলো কনফিউশন ক্লিয়ার করলাম। জন কিটসের গুলো তো আমরা দেখলাম একটু। এই যে জন কিটসের গুলো, ইমিটেশনের শরৎকালে যাযাবর, গায়ক, মানবাত্মার হতাশা, এটা আপনি মনে রাখার দরকার নেই, এইভাবে মনে রাখেন। সবগুলো কবিতাতে ওর্ড দ্বারা শুরু হয়েছে, তার মানে ওর্ড 2 অথবা 1 যেভাবেই থাক। ইমিটেশনের জন্য অটাম, নাইটেঙ্গেল, সাইকি, মিলানকলিকে নিয়ে ক্রিশ্চিয়ান আর্ন আনতে গেল। এই লাইনটা আপনি যদি মনে রাখেন তাহলে আপনি হচ্ছে জন কিটসের সবগুলো কবিতা মনে রাখতে পারবেন। ওডি 2 অথবা 1 এরা তো থাকলোই। ইমিটেশনের জন্য ওয়াটাম, নাইটেঙ্গেল, সাইকি, মিলানকলিকে নিয়ে গ্রিসিয়ান আর্ন আনতে গেল। গ্রিসিয়ান আর্ন আনতে গেল। সো এইভাবে আপনি চাইলে এই সূত্রটা মনে রাখতে পারেন। বই অনেকের কাছে আছে এক্সপার্ট ইংলিশ, সেখানে এই সূত্রটা পাবেন। সেখান থেকে এগুলো চাইলে আপনি সূত্র বলবো না, মনে রাখার টিপস। কনফিউশন তো ক্লিয়ার করলাম। ওর দিয়ে আরও যা আছে সেটা হচ্ছে আকাশ বাতাস স্বাধীনতা নিয়ে লিখছেন পিবি শেলি। স্কাইলার, অডিটো ওয়েস্টউইন্ড, আর ইটস অর টু লিবার্টি। এবার আসেন আমরা জন কিটসের কিছু কাব্যগ্রন্থ দেখব। কাব্যগ্রন্থ এখানে আমি স্টার দিচ্ছি, যাদের কাছে বই খুলে পড়াশোনা করছেন সেগুলোতে স্টার মেনে নেবেন। আমি যখন ক্লাস করাই বইয়ের মধ্যে সব তথ্যগুলো আছে, স্টার স্টার করে নেবেন, মানে একসাথে আমার সাথে পড়াশোনা হচ্ছে এই আর কি। হাইপেরিয়ন, এন্ডাইমিয়ন, তারপরে হচ্ছে লাবেলা, সাবেলা, এই কয়েকটা। হাইপেরিয়ন, এন্ডাইমিয়ন, হাইপেরিয়ন, এন্ডাইমিয়ন এগুলো হচ্ছে জন কিটসের লেখা। হাইপেরিয়ন, এন্ডাইমিয়ন, ইসাবেলা, হাইপেরিয়ন, এন্ডাইমিয়ন, ইসাবেলা। এই যে ইয়ন আছে না, এই যে রিয়ন, মিয়ন, এইটুকু মনে রাখতে পারেন। বেলা, এই তিনটা। এই যে আরেকটা আছে বেলা, হ্যাঁ ব্যাস। তার মানে হচ্ছে রিয়ন মিয়ন বেলা বেলা, রিয়ন মিয়ন বেলা বেলা। একটা হচ্ছে লা বেলা, আর একটা হচ্ছে ইসাবেলা। আপনি চাইলে এভাবেও শর্টকাট করে কিন্তু কোনো লাইন মনে রাখতে পারেন। এইটা নির্ভর করবে আপনি যখন পড়তে বসেন তখন কি দিয়ে মনে রাখতে চান, সেটা ছোট্ট করে বইয়ের পাশে বা যেখানে ফাঁকা জায়গা আছে ওখানে লিখে রাখবেন। এক্সপার্ট ইংলিশ বইটা যথেষ্ট সুন্দরভাবে সাজানো, এক্সপার্ট ইংলিশ লিটারেচার যেটা, সেখান থেকে আপনারা কিন্তু এগুলো আলাদা আলাদা করে নিজের মতো করে টুকে টুকে নিয়ে পড়তে পারেন। কিটসের কাব্যগ্রন্থ হাইপার হয়ে লামিয়া লা বেলার সাথে ইসাবেলার বিবাহ অনুষ্ঠানে এন্ড করা হয়। এখানে এন্ড মানে হচ্ছে এন্ডাইমিয়ন, ঠিক আছে, এইভাবে আপনি মিলিয়ে পড়তে পারেন। আর লাগবে না, আমাদের জন কিটস সম্পর্কে পড়া শেষ। এখন জন কিটসের আলোচনাটা একটু আরেকবার দেখে তারপরে আমরা এমসিকিউতে যাচ্ছি। হ্যাঁ, ওকে, এখান থেকে শুরু। জন কিটস। জন কিটস থেকে আমরা প্রথমেই পড়বো। তিনি পেশায় ডাক্তার ছিলেন এবং তিনি সৌন্দর্য পিপাসু ছিলেন। তার টিউবারকিউলিসিস মানে যক্ষায় মারা গেছেন। তাকে খাঁটি কবি বলা হয়, ম্যান অফ মেডিসিন বলা হয়, ওয়ার্শিপার অফ বিউটি বলা হয়, ইংরেজি সাহিত্যের পয়েট অফ বিউটি বলা হয়, তাকে পয়েট অফ সেন্সুয়াসনেসও বলা হয়। সংক্ষেপে একটু দেখে নেন, মনে রাখার জন্য আমরা এটা পড়েছিলাম, এটা আর এখন বলছি না। তার একটা সনেট আছে, অন দ্য ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, কে লিখেছেন? জন কিটস। তারপর উল্লেখযোগ্য কবিতা আছে ইমিটেশন অফ স্পেন্সার্স, তারপর হচ্ছে ওড অন গ্রিসিয়ান আর্ন, ওড টু নাইটেঙ্গেল, আর হচ্ছে ওড টু অটাম, ওড টু সাইকি, আর হচ্ছে ওড টু মিলানকলি। গেল। এরপরে আমরা এগুলো কনফিউশন ক্লিয়ার করব। কনফিউশন ক্লিয়ারে বলছি ওড টু স্কাইলার্ক, ওড টু ওয়েস্টউইন্ড, আর হচ্ছে ওড টু লিবার্টি। এগুলো সব কে লিখেছেন? পিবি শেলি। কাব্যগ্রন্থ হচ্ছে হাইপেরিয়ন, এন্ডাইমিয়ন, লামিয়া অ্যান্ড আদার পোয়েমস, লা বেলা, ইসাবেলা, আর এটা হচ্ছে পোয়েমস। এগুলো আপনারা দেখে ফেলেছেন। এখন আমরা এমসিকিউতে যাই। কোশ্চেন নাম্বার 1 সলভ করেন। 1 নম্বর প্রশ্ন, পয়েট অফ সেন্সুয়াসনেস কাকে বলা হয়? দেখেন এই কোশ্চেনগুলোই কিন্তু আপনাদেরকে একটু উল্টো পাল্টা করে ঘুরিয়ে দিতে পারে। বলছে পয়েট অফ সেন্সুয়াসনেস, পয়েট অফ সেন্সুয়াসনেস। পরীক্ষার হলে আপনাকে বলতে পারে যে জন কিটসকে কোন ধরনের কবি বলা হয়, তখন কিন্তু অপশনে পয়েট অফ সেন্সুয়াসনেস থাকবে, মানে অদল বদল করে দিবে। পয়েন্ট অপশনেরটা যাবে পয়েন্টে আর পয়েন্টেরটা যাবে অপশনে, এইভাবেও কিন্তু বলতে পারে। তাহলে হচ্ছে জন কিটস কোন ধরনের কবি? পয়েট অফ সেন্সুয়াসনেস। এটা আমরা অলরেডি দেখে আসছি, ইন্দ্রিয় গ্রাহ্যতার কবি। 2 নাম্বার বলেন। 2 বলছে এ ফেমাস ইংলিশ পয়েট, এ ফেমাস ইংলিশ পয়েট হু ওয়াজ প্রফেশনালি নন অ্যাজ ম্যান অফ মেডিসিন। বলছে এ ফেমাস ইংলিশ পয়েট হু ওয়াজ প্রফেশনালি নন অ্যাজ এ ম্যান অফ মেডিসিন, নন অফ কি বলছে? নন অ্যাজ মানে যাকে প্রফেশনালি মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে চিনি আমরা, সে হচ্ছে জন কিটস। 3 নাম্বার, জন কিটস ইজ এ ডট ডট পয়েট। জন কিটস কোন ধরনের কবি? এইখানে আসলে পিরিয়ড ভিত্তিক কোশ্চেনটা করেছে যে উনি কোন যুগের কবি, কোন সময়কার কবি। জন কিটস হচ্ছে রোমান্টিক যুগের কবি। রোমান্টিক যুগের স্থায়িত্ব তো জানেন, 1798 থেকে 1832, এই 34 বছর হচ্ছে আপনার রোমান্টিসিজমের যুগ। এই সময়কারী কবি হচ্ছে এই জন কিটস। আবার পিবি শেলিও, হ্যাঁ, রোমান্টিক, উইলিয়াম ওর্ডসওয়ার্থ, এসটি কোলেরিজও। আচ্ছা, তাহলে 3 নাম্বার প্রশ্নটার আনসার কি হবে? জন কিটস ইজ এ ডট ডট পয়েট, উনি হচ্ছে রোমান্টিক যুগের পয়েট। এটা আমরা অলরেডি পেরেছি সবাই। 4 নাম্বার, হু ইজ কল্ড দ্য পয়েট অফ বিউটি, সৌন্দর্যের কবি। দেখেন আমি কিন্তু
ওই উপাধিগুলো নিয়ে কিন্তু এখন অনেকগুলো প্রশ্ন পাচ্ছি। আব্দুল্লাহ আল বাশার, আরাফাত চৌধুরী। হুইজ কল দ্য পোয়েট অফ বিউটি, সৌন্দর্যের কবি বলা হয় কাকে? উত্তরটা হচ্ছে জন কিটস। সৌন্দর্যের কবি কে? জন কিটস। 5 নাম্বার, হুইজ নট এ মডার্ন পোয়েট, কে আধুনিক যুগের কবি নয়? এখন এই প্রশ্নটা একটু আপনাকে অনেকগুলো তথ্য দিবে এবং খুব হেল্প করবে। 5 নাম্বার, হুইজ নট এ মডার্ন পোয়েট, কে মডার্ন পোয়েট না বা আধুনিক যুগের কবি না? আধুনিক যুগের কবি না, সে হচ্ছে জন কিটস। আর বাকি সবাই মডার্ন পিরিয়ডের। তাহলে আপনি এখানে দুটো জিনিস জানলেন, এই অন্যান্য সাহিত্যিকগুলো হচ্ছে মডার্ন পিরিয়ডের, এই নামগুলো আপনাকে মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে জন কিটস হচ্ছে মডার্ন পিরিয়ডের না, উনি হচ্ছে রোমান্টিক পিরিয়ডের, এইটা মনে রাখতে হবে। জাস্ট এইটুকু, এখানে দুইটা তথ্য পেলেন কিন্তু 5 নাম্বারে। তাহলে 5-এর আনসারটা হচ্ছে সি নাম্বার। 6, হোয়ার আর দ্য সং অফ স্প্রিং, হোয়ার আর দ্য সং অফ স্প্রিং, আই হোয়ার আর দে, থিঙ্ক নট অফ দেম, দাও হেস্ট দাই ইজ মিউজিক টু। এটা খুব কঠিন একটা লাইন, 40তম বিসিএস আসছে। মানে লাস্ট কিছু বিসিএসে দেখা গেছে কঠিন কঠিন কোটেশন দিয়েছে। সো টেনশনের কোনো কারণ নাই, কঠিন কোটেশন যেগুলো আসে এগুলো পারে না তো কেউ পারে না। শুধুমাত্র সাহিত্যের স্টুডেন্ট যারা আছে তারাও যে খুব একটা পারে তাও কিন্তু না। সো এগুলো আপনারা একটু কষ্ট করে যেগুলো আসে সেগুলো পড়ে নেন, রিপিট হলে কপাল ভালো, না হলে দরকার নেই। তাহলে 6-এর আনসারটা হচ্ছে জন কিটস। 7, হিয়ার্ড মেলোডিয়াস আর সুইট বাট দোজ আনহিয়ার্ড সুইটার। আনসারটা জন কিটস লিখছে এই বাক্যটা। এখন এই বাক্যের মিনিংটা কি? যারা বাংলা মিনিংটা বুঝেন না তাদের জন্য একটু খেয়াল করেন। হিয়ার্ড মেলোডিয়াস মানে যেটা আপনি শুনেছেন সেটা আপনার কাছে সুমিষ্ট, আর সুইট মানে শোনা যে বিষয়গুলো সেগুলো হচ্ছে সুমিষ্ট, বাট দোজ আনহিয়ার্ড মানে যেগুলো শুনেন নাই সেগুলো আরও সুমিষ্ট। তার মানে এরকমটাই মনে হয়, মানে যে গোপন বিষয় যে জানার আগ্রহ আর কি। সো এইটাও কে লিখেছেন? জন কিটস, সৌন্দর্যের কবি জন কিটস। 8 নাম্বার, এই 8 নাম্বার প্রশ্নটা আগে বুঝতে হবে, না বুঝলে উত্তর করা যাবে না, আগে বুঝেন। জন কিটস ইজ নন অ্যাজ এ রোমান্টিক পোয়েট। জন কিটসকে কি বলা হয়? রোমান্টিক পোয়েট বলা হয়, ভালো কথা। সো ইজ চুজ ওয়ান নেম, সুতরাং এরকম একজনের নাম চয়েস করেন যে একইভাবে রোমান্টিক কবি। মানে বাংলাটা কিন্তু ঠিক এইভাবে হচ্ছে, জন কিটস একজন রোমান্টিক কবি, সো সুতরাং একইভাবে ইজ চুজ ওয়ান নেম মানে একজনের নাম পছন্দ করেন যে রোমান্টিক কবি। সে আরেকজন রোমান্টিক কবিকে লর্ড বাইরন। লর্ড বাইরন, লর্ড বাইরন। আপনার রোমান্টিক যুগের কবিগুলোকে আমরা একটু যদি বলি আপনাদেরকে, স্কাকে বিকাশ করলো, এই 6টা শব্দ আপনি মনে রাখেন। এই হলো রোমান্টিক যুগের 6 জন রাইটার। হ্যাঁ, কি কি আছে আমি একটু মনে করি, এটা আমার সূত্রটা মনে আছে। হ্যাঁ, জন কিটস, আপনারা হেল্প করেন সহজ হবে। জন কিটস, আর হচ্ছে লর্ড বাইরন, H.T. কলরিজ, এটা হলো কিটস কলরিজ, এটা হলো P.B. শেলি, আর হচ্ছে উইলিয়াম অর্ডসওয়ার্থ, আরেকটা আছে না উইলিয়াম অর্ডসওয়ার্থ, উইলিয়াম অর্ডসওয়ার্থ আছে। এতে কি আছে? এই তো কয়েকজনের নাম মনে পড়ছে আমার কি, লর্ড বাইরন আছে তাই না, বাইরন, বিতে তো লর্ড বাইরন বললাম। তাহলে এই যে রোমান্টিক যুগের কবিরা, এদেরকে আপনি যদি মনে রাখতে চান এই সূত্রটা মনে রেখে দিলেই হবে। সূত্রের বিস্তারিতটা বইয়ের মধ্যে আছে। 9 নাম্বার, ওড অন এ গ্রিসিয়ান আর্ন, ওড অন এ গ্রিসিয়ান আর্ন, এটা কে লিখছে বলেন? লিখছে হচ্ছে জন কিটস। কিটস বিলং টু, বলছে কিটস কোন শতাব্দীর। দেখেন কোশ্চেনগুলোর ধাঁচ দেখেন, মানে এখানে তথ্য একই কিন্তু সেখান থেকে কোশ্চেনের করার যে প্যাটার্নটা সেটা একটু চেঞ্জ। কিটস বিলং টু, কিটস কোন শতাব্দীর, সে কিন্তু বলতেই পারতো কোন পিরিয়ডের, রোমান্টিক পিরিয়ডের। এখন রোমান্টিক পিরিয়ড সম্পর্কে যদি আপনার জানা থাকে যে 1798, তার মানে আপনি বলে দিতে পারবেন এটা হলো অষ্টাদশ শতাব্দীর, মানে হচ্ছে 18তম শতাব্দী, মানে আনসারটা হচ্ছে সি নাম্বার। বুঝতেছি তো? তাহলে একটা জানলে আপনি আরেকটা আনসার করতে পারবেন, কিন্তু আপনার যদি 18শো শতাব্দী জানা থাকে তাও কিন্তু আপনি কাছাকাছি একটা আনসার খুঁজতে পারবেন। 11, জন কিটস ইজ এ প্রাইমারিলি এ পয়েট অফ, জন কিটস প্রাইমারিলি কি পয়েট? এই যে সহজ, পয়েট অফ বিউটি, সৌন্দর্যের কবি। 12, হুইজ কল দ্য পয়েট অফ বিউটি, সেম একই কথা, জন কিটস পয়েট অফ বিউটি। এটা 13 নম্বরটা, এই যে একটু ওই চেঞ্জ আকারে প্রশ্ন আসছে, দ্য পয়েট অফ রোমান্টিক এজ, রোমান্টিক এজের বা রোমান্টিক যুগের কবি কে? রোমান্টিক যুগের কবি কে? আনসারটা কি? ওই যে সেম ভাবে জন কিটস, রোমান্টিক যুগের কবি জন কিটস। অনেক এমসিকিউ, আর কয়েকটা দিয়ে শেষ হবে ক্লাস। হুইজ দ্য অথর অফ এন্ডাইমিয়ন, এই যে মিয়ন, মিয়ন রিয়ন আসিল না, এন্ডাইমিয়ন, এটা কার লেখা? জন কিটস। এন্ডাইমিয়ন কার লেখা? জন কিটস। ওড টু নাইটেঙ্গেল ওয়াজ রিটেন বাই, মনে আছে ওড টু নাইটেঙ্গেল ছিল এখানে, ওড টু নাইটেঙ্গেল কে লিখছে? এটাও লিখছে জন কিটস। ওড টু নাইটেঙ্গেল 15 নম্বর লিখেছেন জন কিটস। 16, ওড টু ওয়েস্ট উইন্ড, ওড টু ওয়েস্ট উইন্ড কে লিখেছেন? 16 নম্বরটা বলেন। 15 নম্বর আনসার করছেন তো সবাই, 16 বলেন। 16, ওড টু ওয়েস্ট উইন্ড, এটা কে লিখেছেন? 16 কিন্তু ভুল করা যাবে না। 16 আবার কিন্তু জন কিটস তো অপশনেই নেই, আরেক বিপদ। তাহলে এটা কিন্তু ওই যে আকাশ বাতাস স্বাধীনতা তিনটা নিয়ে লিখছিলেন কে? P.B. শেলি। তো এটা হচ্ছে P.B. শেলির লেখা। 16, শিশির ঠিক আনসার করেছেন। 17 লাগবে না, 18 পড়েন। হু রোট
ওড টু এ নাইটেঙ্গেল একটু আগেই দেখলাম, সরি একই প্রশ্ন হয়ে গেছে। ওড টু নাইটেঙ্গেল এটা হচ্ছে জন কিটস। এটা বলেন 19 ওয়ান ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, এটা একটা সনেট। আমরা দেখছিলাম একটাই সনেট লিখেছিল, সনেট হিসাবে আমরা দেখলাম, সেটা হচ্ছে জন কিটসের লেখা সনেট, মনে আছে তো? ওয়ান ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, এটা হচ্ছে একটা সনেট। 20 নাম্বার এ ইংলিশ পোয়েট ডাইড ইন টিউবারকিউলোসিস, মানে একজন ইংরেজি কবি যিনি টিউবারকিউলোসিসে মারা গেছে। টিউবারকিউলোসিস মানে হচ্ছে যক্ষা রোগ, টিউবারকিউলোসিস, টিউবারকিউলোসিস, টিউবারকিউলোসিস এটা বানানো আসে আপনাদের পরীক্ষায়। তো যক্ষা রোগে মারা গেছেন কে? জন কিটস, মাত্র 25 বছর বয়সে মারা গেছে। এরপর 21, দ্রুত আনসার করবেন, আমরা কিন্তু ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। ওডস টু অটাম, ওডস টু অটাম ওয়াজ রিটেন বাই, ওড টু অটাম কে লিখেছেন? ওড টু অটাম আনসার হচ্ছে জন কিটস। ওড টু অটাম শরৎকাল নিয়ে লিখছেন জন কিটস। এই ছিল মোটামুটি আপনাদের সাথে শেষ আলোচনা জন কিটস সম্পর্কে। সো আশা করি সবাই আলোচনাটা সুন্দরভাবে শুনেছেন, এবং জন কিটস সংক্রান্ত যে কোনো প্রশ্ন আসলে ইনশাল্লাহ এক্সপার্ট লিটারেচার বই থেকে আরও ডিটেলস যদি প্রয়োজন হয় পড়বেন, পরীক্ষার হলে আসলে প্রশ্নগুলো সমাধান করতে পারবেন। সো জন কিটসের ক্লাস এই পর্যন্তই শেষ।